মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা যদি যা যায় কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় না যে বক্তব্য আপনি কটাক্ষ করতেছেন। আপনি আমার কটাক্ষ করেন, আপনি আমার কটাক্ষ করেন। আমি আপনাকে বলি, আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোন নেতাকে আনতে চেয়েছিলেন, তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই আওয়ামী লীগের কোন নেতাকে বা শেখ হাসিনাকে আপনি কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। হ্যাঁ এক্স্যাক্টলি। এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি দেয়, এরপরে কিন্তু আপনি সেটার করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো করব না। আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আছে। আমি কোনো পোস্ট করি নাই, আমার কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ আমি সেটাই বলছি। এরপরে আমি আর সেই ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ হাসিনা এখন ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব না। আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তারপরের দিন আবার বলছি, চেক ইট ব্যাক, আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে এমন কোনো সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চাইবে না এখন। ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা, বা আমার কাছে মনে হয় এখনো তো তাই বললাম, আমি এখনো তো তাই বললাম। আমার হয় কি, মানে ঘটনা কিন্তু আপনি করেননি, কিন্তু আপনি এই রিস্কটা নেননি। কি রিস্ক? আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব। আমি 2 সপ্তাহ পরে বাংলাদেশে আসবো রে ভাই, শেখ হাসিনা ইন্টারভিউ যে করবো এইটা বইলা আমি আবারও বলতেছি আমি শেখ হাসিনা ইন্টারভিউ করবো। আর আমার জেল দিয়ে দেন, শোনেন না, জেল দেওয়ার প্রসঙ্গ আমাকে যে প্রশ্ন করলেন আপনার বিষয়ে ওই সময় যেটি হয়েছিল আমিও তো দেখেছি, যে কারণে আমি ওই প্রসঙ্গটা আনলাম। যে দেখেন বাংলাদেশে যেটি হয়, কন্টিনিউয়াসলি নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা কন্টিনিউয়াসলি বিএনপিকে নানান ভাষায় গালিগালাজ করছে, কটাক্ষ করছে। সেই জায়গা থেকে তারা যে ভাষায় কথা বলছে আমরা তো ওইটার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি যে তারা আসলে এইভাবে রাজনীতিকে আসলে নষ্ট করতেছে, নোংরামি করতেছে। ফেয়ার এনাফ, আপনার এটা পজিশন হতে পারে, কিন্তু আমরা মনে করি যে একটা জায়গার থেকে যেটাকে আপনি কলুষিত বলতেছেন, সেই কলুষিতর জবাব যদি আপনি কলুষ দিয়েই দেন, এটা দূর হবে কিনা সেইটা ভাইবা। না, এটা তো কাউন্টার দিয়ে, আমি তো এটা পাল্টা ব্যাখ্যা দিয়ে, যেমন আমি যেমন দেখেন যে সময় আসলে বিএনপি সম্পর্কে জামাত ইসলাম নানান ধরনের মানে বক্তব্য দিচ্ছে, যেমন বিএনপি নাকি জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে প্রতারণা করছে, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা বিএনপিকে আবার গণভোটের হুমকি দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলছে, 1 দিনে পতন ঘটিয়ে দিবে, 7 দিনে পতন ঘটিয়ে দিবে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে। এই বক্তব্যগুলো আপনিও শুনেছেন। তো সেই জায়গায় জামাত ইসলামের যে মুনাফিকি, প্রতারণা, ভণ্ডামি, সেগুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করছি যে যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, গণভোটের অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, এবং সেটা ব্যাখ্যার সহিত যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে, এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। বিএনপি ব্যাখ্যা চাইলে আপনি দিতেই পারেন, সেই ব্যাখ্যাই তো, সেই ব্যাখ্যা যদি না, সেই ব্যাখ্যা আমি আপনাকে বলি, যেমন নিউজ 24 এর একটি টক শোতে আমাকে লাগাতার ব্যারিস্টার শাহরিয়ার কবির রয়্যাল এজেন্ট বলছে 3 মিনিট ধরে। আমি কিন্তু হাসতেছি, আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি, তো তিনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রয়্যাল এজেন্ট বলেই যাচ্ছেন। যেখানে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন নুরুল হক নূরসহ আমরা করেছিলাম, এবং সেই সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে যদি ওই ব্যক্তি আমাকে বারবার রয়্যাল এজেন্ট বলেন, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি, আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছি, তখন তো স্বাভাবিকভাবে আমি কত সময় নিজেকে কন্ট্রোল করব, তখন আমি তাকে কিন্তু কাউন্টার দিয়েছি, এবং আমাকে তখন আমার যে শারীরিক ভাষা ব্যবহার করে কাউন্টার দিয়েছেন সেটা খুব ডিসেন্ট হয়েছে। না, শারীরিক ভাষা না, তিনি আমাকে আমি দেখতেছিলাম যে আপনি আঙ্গুল তুলে তুলে কথা বলতেছেন। আমি বলতেছি না, উনি তো থামতেছে না, উনি আমাকে রয়্যাল এজেন্ট বলতেছে, তখন আমি তাকে বলছি আপনি বলেন আমি যদি ওই সময় তাকে না থামাতাম, হ্যাঁ, বা মনে করেন যে আমি রাগান্বিত হয়েছি, তো আমি রাগান্বিত না হলে তো তিনি একের পর
আমাকে এই ধরনের ভাষা তিনি আমি ব্যবহার আমি- করে আমি ঠিক আমি ঠিক জানি না, কারণ আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন সাংবাদিক, আমি আসলে আপনার ব্যাপারটা আমি বুঝতে পারবো না কখন। কারণ আমাদের কিছু আসলে দেশ জাতি নিয়েও প্রশ্ন আছে, আপনাকে নিয়ে প্রশ্ন একটু বেশি হয়ে যেতেছে, তবুও দর্শকদের একটা প্রশ্নের একটা যদি ছোট্ট করে আপনি একটু জবাব দেন। আপনার গাড়ি, আপনি কেন গাড়ি পাই, আপনি কোথায় গাড়ি পাইলেন, কোথায় গাড়ি কিনলেন? গাড়ি আমার একটা খুব, মানে আমার কপালের সাথে একটা গাড়ি লাগে, সাদ্দামের গাড়ি দিয়ে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে যে এই গাড়ি নিয়ে প্রশ্ন চলতেইছে। সাদ্দাম মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। যাই হোক, আপনি গাড়ি কোথায় পাইলেন? হাসনাতের গাড়ি নিয়েও প্রশ্ন ছিল। হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ি চালাতেন, হাসনাত আব্দুল্লাহ আমার জবাব দিছিলেন যে আপনার মতো 1000 খালেদ মহিউদ্দিন আমাকে গাড়ি দেওয়ার জন্য রেডি আছে। সত্যি 1000 খানেক না 1000 এরকম কিছু একটা বলছিল। তো আপনার জবাবটা একটু শুনতে চাই যে জনাব রাশেদ খান, গাড়ি কই পাইলেন? আচ্ছা আচ্ছা, এখন তো আমাকে সরকার একটা সরকার থেকে গাড়ি দিচ্ছে, সরকারের গাড়ির আগে। আচ্ছা, নিশ্চয় আপনার খেয়াল থাকবে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় নুরুল হক নূরের উপর, আমাদের উপরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছিল, এবং সেই হামলা প্রশাসনের একটি অংশ জড়িত ছিল, এবং জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ সেটিকে কেন্দ্র করে নুরুল হক নূর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। এরপরে গণ অধিকার পরিষদের একজন নেতা, তিনি ব্যবসা করেন, কেন্দ্রীয় সহসভাপতি, তার নাম জাহিদুর রহমান। তিনি আমাকে, তার 2টা গাড়ি ছিল, তো এই ঘটনার পরে তিনি আমাকে বললেন যে ভাই আমার গাড়ি আপনি ব্যবহার করেন। এর কারণটা ছিল যে আমি আসলে আগে বাইকে চলাচল করতাম, আমি নিজে বাইক ড্রাইভ করতাম না, আমার ছোট ভাই সে আমাকে নিয়ে আসা করত। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব মিলিয়ে আসলে এটা তো আসলে আমার যে সময় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তখন তো আমি যে দলের সাধারণ সম্পাদক ছিলাম সেই দলের একজন কেন্দ্রীয় সহসভাপতি, তার গাড়ি আমি ব্যবহার করেছি, নির্বাচনের সময়ও আমি সেটাই ব্যবহার করেছি। তো এখন এটি নিয়ে তো আসলে নানানজন নানান কথাবার্তা ফেসবুকে লেখে বলে, এখন এটি নিয়ে আসলে আমার বলার কি আছে, আমি কতজনের উত্তর দিব? এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। ওকে, আপনি বলেছেন, নামও বলেছেন যে কে আপনি গাড়ি দিয়েছেন, নিশ্চয়ই এইটা জবাব। এটা সবাই, এটা যারা 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 প্রস্তুত তোলে তারাও জানে, কিন্তু তারা তো স্বাভাবিকভাবে তারা জানে কিনা জানি না, কিন্তু আপনি আজকে জানলো, আপনার বক্তব্যের মধ্যে এটা প্রশ্ন করলো। আমি একটু দল নিয়ে প্রশ্ন করি, সরকার নিয়ে প্রশ্ন করি। 31 দফার 20 নম্বর দফা, বিএনপির যে 31 দফা, সেটার কথা বলতেছি যে এক রকম লঙ্ঘন করে বিএনপি সরকার প্রথমে সিটি কর্পোরেশন, জেলা পরিষদে অনির্বাচিত প্রশাসক নিয়োগ দেয়। এরপরে একজন ইতিহাস সৃষ্টি করে কিছুদিন পরে দেখা গেল যে আপনারা সরকারি 11টা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপির যেসব নেতারা এমপি হইতে পারেন নাই, যাদেরকে মন্ত্রী বানানো যায় নাই, এমনকি যারা মন্ত্রী হয়েছেন তাদের ফ্যামিলির অন্যান্য যারা লোক আছেন তাদেরকে পদায়ন, মানে কি বলবো, যেগুলি নিয়ে আমরা আওয়ামী লীগ নিয়ে আমরা হাসাহাসি করতাম যে আর কত, যেগুলি নিয়ে রতন ভাইকে বললে রতন ভাই নিশ্চয়ই খুব সুন্দর একটা ভ্যানগার্ডের মধ্যে একটা নামটা মধ্যে দিতে পারবে। এটা কি শুরু হয়েছে আসলে বিএনপিতে? মানে অনির্বাচিত প্রশাসক, এই তারপরে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া, এগুলি কি? আচ্ছা দেখেন, বিগত 16 বছরে মানে আওয়ামী লীগের সময়ে যেটি হয়েছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, বিশেষ করে আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমি সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলাম, সে সময় দেখেছি যারা আসলে ছাত্রলীগের রাজনীতি করতে, তাদেরকে এনএসআইতে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন বা বিভিন্ন বিশেষ করে পুলিশের এসআই, এছাড়া যারা আসলে আওয়ামী পরিবারের ছিল বা ছাত্রলীগ করতো, তারা আসলে পুলিশ ভেরিফিকেশন, সেটা বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার বিভিন্ন চাকরিতে তাদেরকে আসলে এক ধরনের সুযোগ দেওয়া হতো। অর্থাৎ 16 বছরে, শেখ হাসিনার 16 বছরে প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে যেটি হলো, যেহেতু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা, তাদের সাথে তো আমাদের সম্পর্ক যোগাযোগ ছিল, এবং আমাদের নিজেদেরও কিছু লোকজন, মানে পরিচিত লোকজন সরকারের আশপাশে তো ছিল। তো নানানভাবে যতটুকু আসলে জানতে পেরেছিলাম, এছাড়া আসলে যারা সমন্বয়ক ছিল, ছাত্র উপদেষ্টা ছিল, তাদের সাথে তো সম্পর্ক ছিল। তো সব মিলিয়ে যতটুকু তথ্য আমার কাছে ছিল সেটি হলো, তারা মনে করছিল যদি আসলে বিভিন্ন জায়গায় রদবদল বা প্রমোশন, যারা আসলে অতীতে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের, এমনকি জামাতের বা আপনার শিবিরের রাজনীতি করেছে, শুরুতে তাদের চিন্তা ছিল আসলে নিজেদের মতন প্রশাসনকে গুছানো। তো সেই সময় কয়েকজন উপদেষ্টা তাদেরকে পরামর্শ দেয়, বিশেষ করে ছাত্র উপদেষ্টা সমন্বয়কদেরকে, যে আমরা যদি আসলে জামাত এবং বিএনপির ঘরানার কোনো আপনার কর্মকর্তাকে প্রমোশন দিই,
সেক্ষেত্রে তোমরা নিজেরা যে রাজনীতি করতে চাও সেটা বাস্তবায়িত হবে না, বরং আওয়ামী লীগের যারা আছে এদেরকে যদি ভয় দেখিয়ে কাজ করানো যায় সেটি কিন্তু বেটার। অর্থাৎ শেখ হাসিনার 16 বছর আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাস, এই সময় কিন্তু প্রশাসনের খুব বেশি রদবদল হয়নি। আচ্ছা, নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় এসেছে, এখন বিএনপি আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের কনফিউশনের মধ্যে থাকা খুব স্বাভাবিক, যেহেতু যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের উপরে দায়িত্ব ছিল প্রশাসনকে ঢেলে সাজানো, সেই কাজটি করতে সক্ষম হয়নি। সুতরাং এখন সরকার পরিচালনা করার জন্য এক ধরনের বিশ্বস্ততা সেটির অত্যন্ত প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া বলে, আমি দুইটা জিনিস জনাব রাশেদ, এই লাইনটা শেষ করি। তো সেই জায়গায় বিভিন্ন কর্পোরেশন বা প্রতিষ্ঠানে সেখানে আসলে যারা অভিজ্ঞ বলা যায় বা রাজনীতি করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা মূলত আসলে আপনার সরকারকে গতিশীল করা বা প্রশাসনকে পরিবর্তন করা, এর বাইরে আমার কাছে মনে হয় না যে আসলে অবিশ্বাস রেখে সন্দেহ রেখে আসলে সরকার কন্টিনিউ করতে পারে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব তারা পালন করেনি। যদি তারা প্রশাসনকে সঠিকভাবে সাজাতো বা ওই আওয়ামী ফ্যাসিবাদকে দূর করতে পারতো, আমার কাছে মনে হয় যে বিএনপি সরকার তাদের জন্য দেশ চালানো সিদ্ধান্ত নেওয়া। আমি দুইটা কথা বলতে চাই যে সরকারের প্রতি যে আপনারা বিশ্বস্ততা থাকতে চাইতেছেন, এই বিশ্বস্ততা থেকে আসলে এক ধরনের ফ্যাসিবাদের উৎপত্তি হয়, এবং এই রকম বিশ্বস্ততার কথা বলেই আওয়ামী পরিবার ডিএনএ পরীক্ষা করা এগুলি বলেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে নিয়োগ দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় কথাটা যেটা আমি আপনাকে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের, আপনার কথা শুনলে মনে হয় যে অন্তর্বর্তী সরকার শুধু ছাত্র নেতাদের বা জামাতের কথায় উত্তবস্ত, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার পররাষ্ট্রমন্ত্রী হইতে দেখি, আমি অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী হইতে দেখছি, আমি অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট এতদিন পর্যন্ত বিএনপির প্রেসিডেন্ট ছিল। মানে অন্তর্বর্তী সরকারের দেখায় দেওয়া লাইনে যেদিন তারেক রহমান ইলেকশন করতে বলছে সেদিন ইলেকশন দিয়ে আসলো। মানে সরকার প্রধান গিয়া একটা দলের নেতার লেভেল লন্ডনে গিয়ে দেখা করে আসে। আমি তো অন্তর্বর্তী সরকারের দেখি যে বিএনপির মানে অগ্রবর্তী দল ছিল, যে হচ্ছে বিএনপির জন্য পথ পরিষ্কার করতে করতে আসছে। আচ্ছা, আমি বলি এই বিষয়ে। দেখেন, শুরুতে যেটি হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল যে এনসিপি এবং জামাত ক্ষমতায় আসুক আর বিএনপি অপোজিশনে, মানে আওয়ামী লীগের যেভাবে ভেনিশ হয়ে গেছে বিএনপিকেও সে ভেনিশ করতে হবে। এবং এখনকার সময় যদি তাদের বক্তব্য খেয়াল করেন, এখন কিন্তু এটি তারা বলছে যে আওয়ামী লীগকে ওয়াশ আউট করেছে, এখন বিএনপিকে ওয়াশ আউট করতে হবে, এনসিপি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ এই ধরনের ভাষায় তারা কথা বলছে। অর্থাৎ বিএনপিকে মাইনাস করার একটি প্ল্যান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং কিছু খলনায়ক বলেন বা ১/১১ যারা আসলে এক ধরনের বলা যায় সুবিধাভোগী, তাদের একটা প্ল্যান ছিল, এবং সেই প্ল্যানটা বিএনপিও জানে, আমরাও জানি। এবং তার একটি উদাহরণ হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দেশের বাইরে গিয়ে এক ধরনের বিএনপিকে কটাক্ষই করা যে বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না, এবং তিনি বিভিন্ন সময় কিন্তু ছাত্রদের যে রাজনৈতিক দল সেটিকে আশীর্বাদ জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদ ইসলামকে পাশে বসিয়ে বলেছেন যে নাহিদ ইসলাম একসময় প্রধানমন্ত্রী হবে। নির্বাচনের ঠিক কিছুদিন আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই ছাত্রদের অনেকে আপনার মন্ত্রী হবে। আচ্ছা, সরকার গঠন না করলে কি আসলে মন্ত্রী হওয়া যায়? তো আমরা যতটুকু আসলে আমাদের কাছে তথ্য ছিল, নাহিদ ইসলাম কি মানে সরকার গঠনকে এই একবারই করবে নাকি? আরো তো সামনে আরো 30 বছর রাজনৈতিক সময় আপনারও আছে, নাহিদ ইসলামেরও আছে, কে জানে আপনারা প্রধানমন্ত্রী হবেন কি না হবেন। সেটা পরের প্রশ্ন। কিন্তু ওই যে আমি বললাম, যেহেতু রাজনীতি করি, আমার কাছে তথ্য ছিল, তথ্যের ভিত্তিতে আমাকে কথা বলতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে বিভিন্ন তথ্য উপাত্ত বা অনুসন্ধান করে যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত বিএনপির বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত করছে। তো একটা পর্যায়ে যেটি হয়েছিল, আমি 3 জন উপদেষ্টার নাম বলি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যার এবং সালেউদ্দিন আহমেদ স্যার এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ, যে সময় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বিএনপির ব্যাপারে নেতিবাচক ছিল, তো তারা 3 জন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝায় যে আপনি কেন আসলে এমন ভাবতেছেন, আপনি লন্ডনে তো আপনার সফর আছে, আপনি তার সাথে একটু সাক্ষাৎ করে দেখেন যে সে মানুষ হিসেবে কেমন, তার সাথে কথা বলেন। সেই জায়গা থেকে সেখানে আসলে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় না যে সেখানে আসলে নির্বাচনের কোনো তারিখ ঠিক হয়েছে, এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলে নাই, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য বিশ্লেষণ করলে সবসময় মনে হয়েছে তিনি জামাতের পক্ষে বলছেন, তিনি এনসিপির পক্ষে বলছেন, এবং বিএনপিকে তিনি আসলে পছন্দ করতে পারছেন না। আমার শেষ লাইনটা যে 3 জন উপদেষ্টার কথা বললাম, এই 3 জন উপদেষ্টা এমনও সিদ্ধান্ত নিয়েছিল যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন না দেয় সেক্ষেত্রে তারা সরকার থেকে পদত্যাগ করবে, এবং এই বিষয়ে নানান ভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
তারা আলোচনা করেছেন, কনভিন্স করেছেন। একটা পর্যায়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছে, বিশেষ করে লন্ডনে যাওয়ার পরে যে সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, এটি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং দেশে ফেরার পরে তিনি মোটামুটি কিছুটা নিরপেক্ষ হয়েছিলেন বলে আমার মনে হয় যে আপনার এটাও মনে রাখা উচিত, দর্শকদের নিশ্চয়ই মনে আসে, আপনার তো মনে আসে, আপনার সবকিছু অনেক ভালো মনে থাকে। সেটা হলো যে বিএনপি কিন্তু, আপনি এখন 3 উপদেষ্টার কথা বললেন যে 3 উপদেষ্টা আসলে চেষ্টা করছিল যে যাতে ইলেকশনটা টাইম মতো নির্বাচনের পক্ষে হয়। বিএনপি নির্বাচনের বিপক্ষে যেই নির্বাচনটা পক্ষে না, নির্বাচনটা যাতে হয়, এই তো বিএনপি যেই 3 জনকে মানে নির্বাচনের বিপক্ষে বলে চিহ্নিত করছিল, পদত্যাগ দাবি করছিল, তার একজন কিন্তু বিএনপির মন্ত্রী। এখন কোথাকার পানি কোথায় গড়াইতেছে, আমরা যে কারে বিশ্বাস করব? আপনারা পলিটিশিয়ানদের কথা আমরা একটু বিশ্বাস করব কিনা? খলিলুর রহমানের পদত্যাগ চাইছিল বিএনপি, খলিলুর রহমানের নিয়োগ করা হয়েছে দেখে তারা আন্দোলন করছিল, এখন খলিলুর রহমান হয়ে গেল তার মন্ত্রী। মানে বাংলাদেশে আর কোন পররাষ্ট্রমন্ত্রী নাই। আমাকে একটু বলতে দিবেন? জি, আমি শেষ করে দিই, আপনি আপনার সাথে সাথে 30 সেকেন্ডে শেষ করি। এটি হলো, দেখেন, যারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তারা শুধুমাত্র বিএনপিতেই গিয়েছে এরকম না, বরং এনসিপির আহ্বায়ক তিনি আসলে সরকারে থাকা অবস্থায় এনসিপি গঠন করেছেন। আসিফ মাহমুদ তিনি সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি এনসিপিতে গিয়েছেন। তো এটা যার যেটি ভালো লেগেছে, কেউ এনসিপি করছে, কেউ বিএনপি করছে। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি, আমি যতটুকু জানি, মানে আমি এক লাইন হয়েছে, আপনি পরে আবার আমাকে বললেন, আমি পতাকা, আমি একটা অন্তর্বর্তী সরকারের আমি একজন নিরাপত্তা উপদেষ্টা, যে পদই ছিল না সেই পদের মধ্যে আমি এখন আসি। আমার বিরুদ্ধে বিএনপি একটা অভিযোগ করছিল, আমি পতাকাওয়ালা একটা গাড়িতে ওই শপথ অনুষ্ঠানে গেলাম, আবার পররাষ্ট্রমন্ত্রী হয়ে ওই দলের ফেরত আসলাম। এই ঘটনা খুব স্বাভাবিক মনে হয়, মানে খুব মানে সাধারণ। বিএনপি আলোচনা হয় নাই খলিলুর রহমানের, খলিলুর রহমান তারেক সাহেব ওইখানে বলছে, সেটা তারেক সাহেব ওইখানে বলছে, ভাই আপনি কি মন্ত্রী হতে চান? মন্ত্রী হন। যে সময় তিনি আসলে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তিনি তো সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন না, থাকবেন না। তো আলোচনাটা কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পরে হয়েছে? তাহলে সেই সময়টা 10 মিনিটের, জনাব রাশেদ খান, 10 মিনিট হতে পারে। তারেক সাহেব নাইমাইশ আলোচনা করছিলেন না? আমি বলি শোনেন, তিনি পদত্যাগ করার পরে হয়তো সরকারের কারোর সাথে, মানে বিএনপি যেহেতু সরকার গঠন করছে, আমার কাছে মনে হয় কারোর সাথে আলোচনা হয়েছে। রাশেদ, টাইমলাইনটা খেয়াল করেন, উনি পতাকাওয়ালা গাড়িতে গিয়ে পতাকাওয়ালা গাড়িতে ফেরত আসছেন। আলোচনাটা কখন হবে? না, যে সময় তাকে জানানো হয়েছে যে আপনি বিএনপি সরকারের উপদেষ্টা, 3 দিন আগে ইলেকশন হয়েছে তো ভাই। না, 3 দিন আগে ইলেকশন হয়েছে ভাই, তিনি উপদেষ্টা না। 17 তারিখ উনি মন্ত্রী, 17 তারিখ উনি মন্ত্রী, 17 তারিখ উনি মন্ত্রী শপথ করেছেন, 12 তারিখ ইলেকশন হয়েছে। 12 তারিখ পর্যন্ত, 12 তারিখে কি উনি জানতেন যে উনি মন্ত্রী হবেন? না। 13 তারিখ জানতেন না। না, সেটা উনি যে সময় সরকারের মেয়াদটা শেষ হয়েছে, শোনেন, নুরুল হক নূর যেহেতু প্রতিমন্ত্রী হয়েছে এবং তিনি শপথ নিয়েছেন, ঠিক যেদিন তিনি শপথ নিয়েছেন সেদিন আমি সেই সময় তার সাথে ছিলাম, তাকে জানানো হয়েছে। ঠিক একইভাবে ডক্টর খলিলুর রহমান, আমি যতটুকু জানি যে তিনি যে সময় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আর নাই, সেই সময় তিনি আসলে, আমার কাছে আমি যতটুকু তথ্য আছে, যে তিনি আসলে সরকারে আসলে কাজ করতে চেয়েছিলেন এবং তার যে অভিজ্ঞতা এবং অন্তর্বর্তীকালীন সরকারে তার যে অভিজ্ঞতা, সব মিলিয়ে বিএনপি সেই সময় সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, যেহেতু তিনি আসলে এই বিষয়ে আমরা কাজে লাগাতে পারি। না, জনাব রাশেদ খান, আপনার বক্তব্য আপনি বলেছেন, আমি এখন একটু আমার বক্তব্য তো আমি দিব, আপনার জি, আপনার বক্তব্য আপনি বলেছেন, আমরা শুনেছি।